সময় কিন্তু ফুরিয়ে আসছে। একদিকে যখন ভারতের নিজস্ব পঞ্চম প্রজন্মের ফাইটার জেট বা AMCA তৈরি হতে হতে 2030 সাল বা হয়তো 2030 সাল পেরিয়ে যাবে, তখন আমাদের শত্রু দেশগুলো কি হাত গুটিয়ে বসে থাকবে? একদমই নয়। তারা ততদিনে 6th জেনারেশন বা ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান নিয়ে আকাশ কাঁপানোর প্রস্তুতি নিচ্ছে। প্রযুক্তিগত দিক থেকে আমরা কি কয়েক কদম পিছিয়ে যাচ্ছি না? ঠিক এই স্নায়ুচাপের মুহূর্তেই গ্লোবাল চেসবোর্ডে এন্ট্রি নিল একজন ভ্লাদিমির পুতিন, অর্থাৎ রাশিয়ার প্রেসিডেন্ট। মস্কো থেকে সরাসরি এবার অফার এলো, তোমাদের 5th জেনারেশন ফাইটার জেট চাই? আমরা দিচ্ছি আমাদের সব থেকে ঘাতক অস্ত্র সুকোই 57। কিন্তু একটু দাঁড়ান, 2018 সালে তো ভারত নিজেই এই প্রজেক্ট থেকে চুক্তি ছিঁড়ে ফেলে বেরিয়ে এসেছিল। তাহলে আজ হঠাৎ কেন পুতিন আবার এই তুরুপের তাস চাললেন? এটা কি ভারতের জন্য কোনো সুবর্ণ সুযোগ, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো গভীর জিওপলিটিক্যাল ফাঁদ? নমস্কার বন্ধুরা, আজ আমরা উন্মোচন করব এমন এক চাঞ্চল্যকর তথ্য যা শুধু ভারতের আকাশসীমাই নয়, বদলে দিতে পারে গোটা বিশ্বের ডিফেন্স ডায়নামিক্স। একটি নির্মম সত্য আজ বুক ঠুকে স্বীকার করতেই হবে, বর্তমান পৃথিবীতে যদি সব থেকে এলিট, ডেসপারেট এবং হাইলি ট্রেন্ড যুদ্ধবিমান চালক কারো থাকে, তবে তা ইন্ডিয়ান এয়ারফোর্সের। আমাদের পাইলটদের ডগ ফাইট স্কিল নিয়ে দুনিয়ার কোনো দেশের মনে কোনো সন্দেহ নেই, কিন্তু বুক কাঁপানো একটা প্রশ্ন আজ করতেই হচ্ছে, শুধু সেরা পাইলট আর অদম্য সাহসিকতা দিয়ে কি মডার্ন টেকনোলজিক্যাল ওয়ারফেয়ারে জেতা সম্ভব? আজকের দিনে যুদ্ধ শুধু বীরত্ব দিয়ে জেতা যায় না, জেতা যায় টেকনোলজিক্যাল সুপিরিয়রিটি বা প্রযুক্তির শ্রেষ্ঠত্ব দিয়ে। আমাদের পাইলটদের হাতে যদি সঠিক সময়ের সঠিক মেশিন আর 4th বা 5th জেনারেশনের বদলে 6th জেনারেশনের কাউন্টার দেওয়ার মতো প্রযুক্তি না থাকে, তবে তারা আকাশের বুকে শত্রুকে ডমিনেট করবে কিভাবে? তারা কি স্রেফ নিজেদের জীবন বাজি রেখে কামিকাজে মিশন চালাবে? আমাদের মেক ইন ইন্ডিয়া এবং আত্মনির্ভর ভারত ইনিশিয়েটিভের অধীনে AMCA অর্থাৎ অ্যাডভান্সড মিডিয়াম কম্ব্যাক্ট এয়ারক্রাফট প্রজেক্টের কাজ চলছে। শুনতে খুব ভালো লাগলো, তাই না? কিন্তু বাস্তবটার মাটিতে দাঁড়িয়ে একবার ঠান্ডা মাথায় ভাবুন, এই স্বপ্নের 5th জেনারেশন ফাইটার জেটের প্রোটোটাইপ রোল আউট এবং ফার্স্ট ফ্লাইট, তারপর সেটার একটার পর একটা ট্রায়াল, সব মিলিয়ে ফুল স্কেল ম্যানুফ্যাকচারিং কবে শুরু হবে? সরকারি এস্টিমেটেড টাইমলাইন বলছে মিড 2030 অর্থাৎ 2032 থেকে 2033 সালের আগে এই বিমান ভারতের এয়ার ডিফেন্স আর্সেনালে ফুল ফ্লেজেড সার্ভিসে আসছেই না। আর ডিফেন্স টেকনোলজির ইতিহাস সাক্ষী মেগা প্রজেক্টের টাইমলাইন সাধারণত 2 থেকে 3 বছর পিছিয়েই যায়। তার মানে কি আমরা 2035 সালের দিকে তাকিয়ে বসে থাকবো? একবার চোখ বন্ধ করে ভাবুন তো, 2033 বা 2035 সাল, আজ থেকে প্রায় 1 দশক পরে। ততদিনে গ্লোবাল ডিফেন্স ডায়নামিক্স কোথায় গিয়ে দাঁড়াবে? আমরা যখন হামাগুড়ি দিয়ে আমাদের প্রথম 5th জেনারেশন বিমান আকাশে ওড়াবো, তখন আমাদের প্রতিপক্ষরা কি ঘুমিয়ে থাকবে? আসুন আমাদের থ্রেট পারসেপশন বা শত্রু সীমানার দিকে একটু নজর দেওয়া যাক। প্রথমত পাকিস্তান ও রাষ্ট্রটাকে আমি ভারতের জন্য কোনো সামরিক প্রতিপক্ষ হিসেবেই ধরি না। ওটা একটা অর্থনৈতিক দেউলিয়া এবং ভূ রাজনৈতিকভাবে একটা ভেসেল স্টেট, কখনো আমেরিকার হাতে পুতুল তো কখনো চীনের কলোনি। ওদের সেনাপ্রধান আসিফ মুনির আজ ওয়াশিংটনে গিয়ে কি করছেন তা দুনিয়া দেখছে। বাংলাদেশ বা শ্রীলঙ্কার মতো দেশের সাথে তো ভারতের সামরিক শক্তির তুলনাই চলে না। ইন্ডিয়া ইজ সিম্পলি টু বিগ ফর দেম। তাহলে আমাদের আসল মাথা ব্যথার কারণ কে? আমাদের আসল এবং একমাত্র স্ট্র্যাটেজিক রাইভেল হলো কিন্তু চীন। চীনের $1 বিলিয়ন ইকোনমি এবং তাদের মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সের দিকে তাকান। তারা কিন্তু ভারতের চেয়ে প্রযুক্তিতে এবং ম্যানুফ্যাকচারিং স্পিডে অনেকখানি এগিয়ে গেছে। এই তিক্ত সত্যটা আমাদের হজম করতেই হবে। চীনের কাছে অলরেডি নিজেদের তৈরি J-20 মাইটি ড্রাগনের মতো 5th জেনারেশন ফাইটার জেটের বিশাল স্ক্রিট রয়েছে, যা তারা তিব্বত এবং প্রকৃত নিয়ন্ত্রণ রেখা অর্থাৎ LACর কাছাকাছি এয়ারবেসগুলোতে মোতায়েন করা শুরু করেছে। শুধু তাই নয়, তারা তাদের দ্বিতীয় 5th জেনারেশন জেট J-31 বা FC-31-এরও ট্রায়াল দেওয়া শুরু করে দিয়েছে। সব থেকে ভয়ঙ্কর ব্যাপার কি জানেন? 2035 সালের মধ্যে ভারত তার প্রথম AMCA সার্ভিসে আনার স্বপ্ন দেখেছে। ততদিনে চীন অলরেডি 6th জেনারেশন বা ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান, ড্রোন সোয়ার্মিং এবং AI ইন্টিগ্রেটেড
হাইপারসনিক ওয়েপন সিস্টেম শিফট করে দেবে। তার মানে কি দাঁড়ালো, আমরা 1 দশক ধরে হাড় ভাঙা খাটুনি খেটে যখন একটা 5th জেনারেশন জেট বানাবো, ততক্ষণে প্রযুক্তির বাজারে আমরা আবার 1 জেনারেশন পিছিয়ে যাব। টেকনিক্যাল এই টাইম গ্যাপের কোনো স্ট্র্যাটেজিক সুবিধাই ভারত পাবে না। চীনের J-20 সামনে আমাদের সুখোই 30 MKI বা রাফায়েল যতই বীরত্ব দেখাক, জেনারেশন গ্যাপ কিন্তু মেটানো অসম্ভব। এই মুহূর্তে এই টাইমিং ট্র্যাপ বা সময়ের ফাঁদটাই ভারতের জন্য বড় জাতীয় নিরাপত্তার সংকট। এই গ্যাপটা অবিলম্বে এখনই পূরণ করা আমাদের জন্য কোনো লাক্সারি নয়, এটা এখন আমাদের স্রেফ বাঁচা বা মরবার লড়াই। বন্ধুরা, আপনাদের কি মনে হয়, ভারতের কি নিজেদের আত্মনির্ভর জেদ ধরে রেখে 2033 বা 2035 সাল পর্যন্ত আকাশ খালি রাখা উচিত, নাকি চীনের এই ভয়ঙ্কর আগ্রাসন রুখতে এখনই রাশিয়া থেকে সুখোই 57 বা অন্য কোনো রেডিমেড 5th জেনারেশন ফাইটার জেট নিয়ে নিজেদের এয়ারফোর্সে স্কোয়াড্রন হিসেবে যুক্ত করে টাইমিং গ্যাপ পূরণ করা উচিত? আপনাদের যুক্তিপূর্ণ মতামত নিচের কমেন্ট বক্সে জানান, আমি প্রতিটা কমেন্ট পড়ব। এই জ্বলন্ত পরিস্থিতির মধ্যেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এক জনসভায় এক বিশাল ঘোষণা করলেন। তিনি সরাসরি অফার দিলেন, ভারত চাইলে আমরা একসাথে সুখোই 57 ফাইটার জেটের ম্যানুফ্যাকচারিং করতে পারি। কিন্তু ইতিহাস কিন্তু একটু অন্য কথা বলছে। আপনারা কি জানেন, ভারত আর রাশিয়া কিন্তু এর আগেও একসাথে এই 5th জেনারেশন ফাইটার জেট তৈরি করতে শুরু করেছিল। হ্যাঁ, 11 বছরের একটি বিশাল কোলাবোরেটিভ চুক্তি হয়েছিল, যার নাম ছিল FGFA, 5th জেনারেশন ফাইটার এয়ারক্রাফট প্রোগ্রাম। ভারত সেখানে ডিজাইনের জন্য $300 মিলিয়ন ইনভেস্টও করেছিল। কিন্তু 2018 সালে ভারত হঠাৎ করে চুক্তি ভেঙে বেরিয়ে আসে। কেন? কারণটা ছিল চরম প্রযুক্তিগত বিরোধ। ইন্ডিয়ান এয়ারফোর্স তখন পরিষ্কার জানিয়েছিল না যে এই টেকনোলজি শেয়ারিং আমাদের জন্য যথেষ্ট নয়। ভারত চেয়েছিল আমেরিকার 5G জেটের অর্থাৎ F-35 এই রকম হাই লেভেলের স্টেলথ বা র্যাডারকে ফাঁকি দেওয়ার মতো ক্ষমতা। কারণ আমাদের শত্রু সরাসরি মুখোমুখি যুদ্ধ করে না, তারা ছায়াযুদ্ধ বা প্রক্সি ওয়ারফেয়ারে বেশি বিশ্বাসী। কিন্তু রাশিয়ার ফোকাস ছিল ম্যানুভেরেবিলিটি এবং এয়ারোডাইনামিক পারফরম্যান্সের ওপরে। তারা স্টেলথ নিয়ে খুব একটা মাথা ঘামায়নি। আর এই প্রায়োরিটি বা অগ্রাধিকারের অমিলেই ভারত ব্যাকআউট করে। তাহলে আজ আবার কেন এই অফার? আর ভারতই বা কেন নতুন করে ভাবছে? কারণ গেম এখন পাল্টেছে। রাশিয়ার স্টেট ওন্ড ডিফেন্স এক্সপার্টরা বুঝেছে মার্কেটে এর আগের মতো তাদের একচেটিয়া নেই। আমেরিকা, ফ্রান্সের মতো দেশগুলো ডিফেন্স মার্কেটে বড় থাবা বসিয়েছে। তাই রাশিয়া এখন ভারতের শর্তে ভারতের মেক ইন ইন্ডিয়া ডিসিশনের সাথে তাল মিলিয়ে কাজ করতে রাজি। আর সুখোই 57-এর ক্ষমতা শুনলে চমকে উঠবেন। সুখোই ডিজাইন ব্যুরোর তৈরি এই ফাইটার জেটটি আকাশ, মাটি এবং জল 3 জায়গাতেই সমান দক্ষতায় অপারেট করতে পারে, রাউন্ড দ্য ক্লক কাজ করতে পারে এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ারের একটি চরম শক্তিশালী। আর যেহেতু এটি খুব নিচ দিয়ে উঠতে পারে, তাই মডার্ন এয়ার ডিফেন্স সিস্টেমকে বোকা বানানো একেবারে বাঁ হাতের খেল। সব থেকে বড় কথা, রাশিয়া বুক ঠুকে গোটা বিশ্বকে চ্যালেঞ্জ করে একটা ভয়ঙ্কর দাবি করেছে। সুখোই 57 হলো দুনিয়ার একমাত্র 5th জেনারেশন ফাইটার জেট যা সত্যি সত্যি আসল রণক্ষেত্রে ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, সিরিয়া এবং ইউক্রেনের আসল রণক্ষেত্রে এই জেট তার ধ্বংসলীলা কিন্তু দেখিয়েছে। রাশিয়ার দাবি আমেরিকার F-35 বা F-22 র্যাপ্টর তো শুধু টেস্ট ফ্লাইটে ওড়ে, আসল যুদ্ধ তো লড়েছে শুধু সুখোই 57। এত গুণ থাকা সত্ত্বেও ভারত কেন লাফিয়ে পড়ে এই অফার গ্রহণ করছে না? কেন এই দ্বিধা? উত্তরটা লুকিয়ে আছে এক ভয়ঙ্কর জিওপলিটিক্যাল মাইন্ড গেমে। আপনারা তাইওয়ানের দিকে তাকান। আমেরিকার উপর পুরোপুরি নির্ভরশীল ছিল। আজ আমেরিকার একটু পলিসি শিফটেই তাদের অস্তিত্ব কাঁপছে। ইসরায়েলের মতো শক্তিশালী দেশকেও আজ ভাবতে হচ্ছে আমেরিকার উপর তাদের নির্ভরতা কমাতে হবে। আর ভারত তো খুব ভালো করেই জানে যে কোনো একটি নির্দিষ্ট দেশের ওপর 100% ডিফেন্স নির্ভরতা মানে নিজের পায়ে নিজে কুড়ুল মারা। আমাদের আত্মনির্ভর হতেই হবে। ভারত যদি আজ রাশিয়ার সাথে এই বিশাল প্রজেক্টে হাত মেলায়, তবে ফ্রান্স বা আমেরিকার সাথে আমাদের যে স্ট্র্যাটেজিক এবং ডিফেন্স সম্পর্ক গড়ে উঠেছে সেখানে বড়সড় ধাক্কা লাগবে। হ্যাঁ, এই চিরন্তন সত্য এবং ট্রাইড অ্যান্ড টেস্টেড যে বিপদের দিনে পশ্চিমা দেশগুলো মুখ ঘুরিয়ে নিলেও রাশিয়া ভারতের পাশে পাথরের মতো দাঁড়িয়ে থাকে। কিন্তু ভারত কোনো দেশের সাথে মিলিটারি অ্যালায়েন্স বা সামরিক চুক্তিতে জড়াতে চায় না। আমাদের পলিসি হলো নন অ্যালায়েন্ড বা জোট নিরপেক্ষ পলিসি। কিন্তু জিওপলিটিক্সে আবেগ দিয়ে দেশ চলে না, চলে স্ট্র্যাটেজি আর ব্যালেন্স দিয়ে। সময় আমাদের জন্য অপেক্ষা করছে না। একদিন
একদিকে চীনের আগ্রাসী টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট আর অন্যদিকে আমাদের নিজস্ব এএমসিএ প্রজেক্টের ধীরগতি। এই অবস্থায় পুতিনের সুখোই 57 অফার একটা লাইফ লাইনের মতো হতে পারে। যদি রাশিয়া ভারতের স্টেলথ সংক্রান্ত হাই স্ট্যান্ডার্ড দাবিগুলো পুরোপুরি মেনে নেয় এবং টেকনোলজি ট্রান্সফার 100% স্বচ্ছ থাকে, তাহলে এই প্রজেক্ট তো হবেই। কিন্তু ভারত যদি এই পথে হাঁটে, তবে পশ্চিমা বিশ্বের রক্তচক্ষু এবং ব্যালেন্সিং গেমের মুখোমুখি কিন্তু হতে হবে। খেলাটা এখন আর শুধু ফাইটার জেটের প্রযুক্তিতে আটকে নেই, খেলাটা এখন গ্লোবাল সুপার পাওয়ারদের দাবার বোর্ডের। ভারত কি নিজের শর্তে রাশিয়ার সাথে হাত মিলিয়ে আকাশপথের রাজা হবে, নাকি কোনো নতুন সমীকরণের জন্ম দেবে নয়াদিল্লি? এর উত্তরও লুকিয়ে আছে ভবিষ্যতের গর্ভে। আপনাদের কি মতামত? ভারতের কি ফ্রেঞ্চ বা আমেরিকান ফাইটার জেটের দিকে ঝোঁকা উচিত? নিজস্ব এএমসি এর জন্য অপেক্ষা করা উচিত, নাকি সুখোই 57-এর অফার গ্রহণ করা উচিত? কমেন্ট বক্সে ঝড় তুলুন। এই ডিটেইলড বিশ্লেষণটি যদি ভালো লাগে তাহলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী থ্রিলিং এপিসোডে। জয় হিন্দ, বন্দে মাতরম।